বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জয়ের লড়াই এবার 3 দেশে, যার চূড়ান্ত গন্তব্য নিউ ইয়র্কে। বিশ্বমঞ্চের এই মহা উন্মাদনার প্রতিটি মুহূর্তের রোমাঞ্চ ও ম্যাচের খবরাখবর আপনাদের কাছে পৌঁছে দিতে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন রোড টু নিউ ইয়র্ক বিশ্বকাপ জুড়ে হতে যাওয়া এই আয়োজনের অংশ হিসেবে থাকছি আমি সঞ্জনা আইভি। এদিকে রাতের ম্যাচে ঘটে গেছে এক অপ্রত্যাশিত ঘটনা। পর্তুগালের বিপক্ষে 1-1 গোলে ড্র করে সবাইকে চমক লাগিয়ে দিয়েছে ডিআর কঙ্গো। 52 বছর পরে বিশ্বকাপে ফিরেই বাজিমাত তাদের। জাও নেভিসের গোলের পর কঙ্গোর হয়ে সমতা ফেরান হুয়ান উইসা। রাতের আরেক ম্যাচে পুরনো ক্ষতে প্রলেপ দিয়ে মধুর প্রতিশোধ নিল ইংল্যান্ড। 2008 সালে ইউরো বাছাই পর্বের ট্র্যাজেডি আর 18 বিশ্বকাপে সেমিফাইনালের হৃদয় ভাঙার জবাব এবার মাঠেই দিল থ্রি লায়নরা। বিশ্বকাপে প্রথম ম্যাচে রোমাঞ্চকর এক লড়াইয়ে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল 4-2 গোলে। কেন ড্র হলো পর্তুগালের ডিআর কঙ্গোর ম্যাচ ছাড়াও আরও কিছু ম্যাচ পরবর্তী বিশ্লেষণ নিয়ে এ পর্যায়ে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী এবং স্পেশাল করেসপন্ডেন্ট হাসানুর রহমান। হাসানুর, কেমন দেখলেন পর্তুগাল আর কঙ্গোর ম্যাচ? খেলা শেষে ভক্তদের পাশাপাশি হতাশা প্রকাশ করেছেন রোনাল্ডো নিজেও, এমনকি তিনি বলেছেন ম্যাচটা হেরেও যেতে পারতেন। হ্যাঁ, অবশ্যই হতাশাজনক পারফরমেন্স, বিশেষ করে যারা রোনালদো এবং পর্তুগালের ফ্যান তাদের জন্য খুবই হতাশার। তবে কঙ্গো কিন্তু দারুণ ফুটবল খেলেছে এবং রোনালদো যেটা বলেছেন যে পর্তুগাল হেরেও যেতে পারতো এবং আমার মনে হয় সেটা তিনি যথার্থই বলেছেন। কঙ্গো ম্যাচের 80 মিনিটের অ্যারাউন্ড, আমার এক্স্যাক্ট মিনিটটা মনে নেই, তবে 70 থেকে 80 মিনিটের মাঝখানে একটা এমন আক্রমণ তৈরি করেছিল যেই আক্রমণটা থেকে একজন প্লেয়ার ওদের ডি বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন, তিনি যদি পাস দিতেন আমার মনে হয় কঙ্গো জিততেও পারতো। আমরা একটু দেখাতে চাই পুরো ম্যাচের পারফরমেন্সটা। দর্শক কেমন করেছে পর্তুগাল, কোথায় তারা পিছিয়ে পড়লো সেগুলোই জানাবো। একটা বেসিক ফরম্যাট তো আমাদের আছে, আমরা যখন ম্যাচ অ্যানালিসিস করি তখন এসব দেখে থাকি। বল পজিশন আপনি একটা দেখে থাকবেন যে 75% বল পজিশন এবং পর্তুগালের দখলে ছিল এবং 25% বল পজিশন ছিল কঙ্গোর দখলে। এটা খুব সম্ভবত একটা রেকর্ড হয়ে গেছে যে একটা দল এত পরিমাণ বল পজিশন রাখার পর তারা যে পরিমাণ কম শট নিয়েছে, তারা টার্গেটে মাত্র 7টা শট নিয়েছে এবং 8টা শট নিয়েছে কঙ্গো। অর্থাৎ বল পজিশনে পর্তুগাল 75% ছিল কিন্তু তারা শট নিয়েছে মাত্র 7টি। পক্ষান্তরে কঙ্গো মাত্র 25% বল পজিশনে রেখেছিল, তারা টোটাল শট নিয়েছে 8টি। এটা মনে হয় একটা রেকর্ড হয়ে গেছে যে বল পজিশনে এত পিছিয়ে থেকেও এত বেশি আক্রমণের সংখ্যা তৈরি করার বিষয়টি। শট অন টার্গেট আপনি দেখবেন পর্তুগাল কতটা বাজে ছিল, তারা 1টি শট মাত্র অন টার্গেট নিতে পেরেছেন এবং সেই জায়গায় কঙ্গো কিন্তু 2টি শট অন টার্গেট নিয়েছেন, তার মধ্যে একটি তো তারা অনই করেছেন, মানে গোল পেয়ে গেছেন। ডুয়েলস যদি আমরা দেখি দ্বৈত লড়াইয়ে ফুটবলারদের, সেখানেও কঙ্গো এগিয়ে, তারা 55% বল রিকভার করেছেন এবং 45%-এর ক্ষেত্রে 100-তে 45% জিতেছে পর্তুগাল। আমরা একটু যদি দেখাতে চাই যে এখানে তো আমরা বললাম যে পর্তুগালের পারফরমেন্সের কথা, এইখানে যে আসলে কঙ্গোর পারফরমেন্সটাকে কোনোভাবে খাটো করার সুযোগ নেই। আমরা একটু রেটিংটা দেখাই, একটু দুই দলের রেটিং যদি দেখাতে চাই। ক্রিশ্চিয়ানো রোনালদো অবশ্যই সবচেয়ে হতাশাজনক একটা পারফরমেন্স। আমি প্রিভিউতেও বলেছিলাম যে আসলে রোনালদোর উপরেই নির্ভর করবে অনেকাংশে যে পর্তুগাল এবারের বিশ্বকাপে কেমন করবে, কত দূর যাবে। রোনালদো মলিন ছিলেন খুবই এবং পর্তুগালও মলিন ছিলেন, সেই সাথে বার্নার্ডো সিলভার পারফরমেন্সটাও খুব প্রয়োজন ছিল। বার্নার্ডো সিলভা রাইট সাইড থেকে সহায়তা দিতে পারেনি, তবে যথারীতি আমরা জানি পর্তুগালের মিডফিল্ডাররা স্টার, কিন্তু তারা স্টার মার্ক পেয়েছেন। জাও নেভেস খুব ভালো খেলেছেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশেষ করে ব্রুনো ফার্নান্দেস এবং ভিতিনিয়া এই দুজনের পারফরমেন্সে ততটা ইমপ্রেস নয়। তারা অনেক পাস করেছেন, অ্যাকুরেট ছিলেন, এই জন্য রেটিং পেয়েছেন, কিন্তু যখন আক্রমণে যাওয়ার কথা ছিল, যখন গোলের সুযোগ তৈরি করার কথা ছিল, রান তৈরি করার কথা ছিল, সেই জায়গায় বিশেষ করে ব্রুনো ফার্নান্দেস আমাকে খুব হতাশ করেছে। যদিও তার রেটিং পয়েন্ট ভালো, যেহেতু তিনি পাস কমপ্লিট করেছেন অনেকগুলো। তো এই বাকিগুলো আসলে পড়ার সুযোগ নেই। আমার মনে হয় আরেকটা বিষয় উল্লেখ করার মতো যে পর্তুগালের যে নিয়মিত ডিফেন্ডার দিয়াস, তিনি তো ম্যান সিটিতে খেলেন, তিনি লাস্ট নাইজেরিয়ার বিপক্ষে যেই প্রস্তুতি ম্যাচটা ছিল সেই প্রস্তুতি ম্যাচে ইনজুরি পেয়েছেন। তার সার্ভিসটা অর্থাৎ রুবেন দিয়াসের সার্ভিসটা কিন্তু পর্তুগাল মিস করেছে। আমরা একটু আরও কিছু দেখাতে চাই কঙ্গোর যে পারফরমেন্স, কঙ্গো যে কতটা ভালো করেছে, কঙ্গো কতটা কম্প্যাক্ট ডিফেন্স করেছে, আমরা সেটা একটু দেখাতে চাই। কঙ্গো আসলে 5 জন ডিফেন্ডার নিয়ে খেলেছে, 5-3-1 ফরমেশনে খেলেছে। আপনি একটু কঙ্গোর ডিফেন্স লাইনটা দেখুন। পর্তুগাল বল বিল্ড আপ করতেছিল, আক্রমণে যাচ্ছিল, তাদের 5 জন ডিফেন্ডার
ডিফেন্ডার 5 জনই বক্সের ভিতরে। আমরা যদি ক্রিশ্চিয়ানো রোনালদোকে বাদ দিই, কেননা তিনি এখন অফসাইড জোনে ছিলেন, তিনি আক্রমণে নেই। আমরা যদি দেখি যে সেন্টারে যদি আমরা দেখি তাদের পর্তুগালের 2 জন প্লেয়ারের ক্ষেত্রে তাদের পিছনে 4 জন, সামনে 5 জন, তারা কি পরিমাণ লো ব্লক করেছে এবং ভালো ডিফেন্স করেছে, তাদের ডিসিপ্লিনটা কেমন ছিল দেখেন। ব্যাকলাইনের 5 ডিফেন্ডার 5 জনই এক লাইনে থাকার মাহাত্ম্য এটাই যে আপনি অফসাইড ফাঁদে পড়বে অপোজিশন, সেই একটা জায়গাতে তারা খুবই ডিসিপ্লিন ছিল। আমরা পরবর্তী ছবিটাতে একটু যদি দেখাতে চাই, আরেকটা ডিফেন্স দেখাতে চাই তারা কত সলিড ছিল। আমরা তো আসলে স্ট্যাট দিয়ে বলেই থাকি সবসময় দর্শক, আমরা যদি একটু বাস্তবে দেখাতে পারি আরও ভালো হয়। আপনি এই জায়গায় একটু দেখেন, আরেক সাইড পর্তুগাল তাদের রাইট সাইড থেকে আক্রমণে যাচ্ছিল, ক্রিশ্চিয়ানো রোনালদো মাঝখানে আছেন অ্যাটাকে। আপনি দেখেন ক্রিশ্চিয়ানো রোনালদোর 1v3, অর্থাৎ রোনালদো একাই, তার অ্যাগেনস্টে 3 জন ফুটবলার আছেন, অর্থাৎ তারা কোনো ফুটবলারকেই কিন্তু চান্স দেয়নি, এতটা তারা ফিজিক্যাল ছিল, তারা উঠেছে উপরে নিচে এসেছে। এবং এই জায়গা থেকে আসলে রোনালদো এই বলটা মিসও করেছিলেন, তার কাছে পৌঁছেছিল বলটা কিন্তু কোনো সুযোগ ছিল না তার কাছে। আরেকটা ইমেজ দেখেই সেটাতে হয়তো আমরা আরেকটু ক্লিয়ার হব যে তাদের ডিফেন্সটা কতটা ভালো ছিল। এই জায়গায় যদি আমরা দেখি, আমরা যেই ইমেজটা দেখেছি এর আগের বার সেটারই একটা অন্য অ্যাঙ্গেল থেকে দেখানো, যেটা বলছিলাম যে রোনালদোর অ্যাগেন্স্টে 3 জন ডিফেন্ডার, এই বলটা রোনালদোর কাছে এসেছিল কিন্তু রোনালদো যখন বলটা শট নিয়েছিল তখনই আসলে ক্রস হয়ে গেছে। তো সব কিছু মিলে আমার মনে হয় এই ছবিগুলো দেখে স্পষ্ট হয়ে গেছে কতটা কম্প্যাক্ট ছিল তারা সব সময় পর্তুগালের একজন প্লেয়ারের অ্যাগেন্স্টে 2 জন থাকার চেষ্টা করেছে, কখনো 3 জনও থেকেছে, বিশেষ করে ব্রুনো ফার্নান্দেস এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে তারা আটকিয়ে রেখেছে। তো এই ছিল আমার কাছে মোটামুটি অ্যানালাইসিস যে এই ম্যাচটার ফলাফল কেন ড্র হলো এবং কেন কঙ্গো আসলে 1 পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলো। একদমই তাই হাসিনুর, আনএক্সপেক্টেড একটা রেজাল্ট হয়েছে বটে, আর ড্র হওয়ার মূল কারণটা আপনি বলেছেন, কিন্তু পর্তুগালের ক্ষেত্রে অনেকেই কিন্তু CR7-কে দোষারোপ করছেন। আসলে CR7 কেন গোল করতে পারলেন না, বা পর্তুগাল কেন এত পিছিয়ে ছিল? অবশ্যই রোনালদোকে দায়ভার নিতে হবে, তিনি দলটির অধিনায়ক এবং একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলেছিলেন, তার গোল করা উচিত ছিল। আমরা একটু যদি পারফরমেন্স কার্ডটা দেখি, রোনালদো শুধু কিন্তু গোল করতেই যে ব্যর্থ হয়েছে দর্শক তা না, কিন্তু তার পারফরমেন্সটা খুব দৃষ্টিকটু ছিল, তিনি রান করেননি, দেখাবো সেই বিষয়গুলো হয়তো। কিন্তু আমরা দেখি যে রোনালদো পুরো ম্যাচে মাত্র 3টা শট নিয়েছে, অন টার্গেটে তিনি একটি শটও নিতে পারেননি। রোনালদোর মতো হাই প্রোফাইল একজন ফুটবলার যখন একটিও শট টার্গেটে মারতে না পারে, সেটা আসলে সত্যি হতাশার। গোলের সম্ভাবনা তার 0.46% মাত্র ছিল, অর্থাৎ তিনি একেবারেই ভীতি সৃষ্টি করতে পারেনি কঙ্গোর ডি বক্সের ভিতরে। টাচ পেয়েছেন মাত্র 25টা, বল ক্যারি করেছেন মাত্র 49.4 মিটার, এবং একটা বল নিয়ে তার হাইয়েস্ট রান ছিল প্রায় 11 মিটারের মতো। তো সব কিছু মিলিয়ে আসলে ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরমেন্স খুবই দৃষ্টিকটু ছিল। তিনি শুধু শট নিতে পারেননি তা না, তিনি আসলে কোনো পেনিট্রেশনই তৈরি করতে পারেননি। তার সতীর্থরা যখন আক্রমণে উঠছিল তিনি অনেকটা দাঁড়িয়েছিলেন, মনে হচ্ছিল যে তিনি আনফিট। জানি না বাকিটা আসলে পর্তুগালের ম্যানেজমেন্টই জানে। তবে পর্তুগালের ডিফেন্সেরও কিন্তু দায় আছে অনেক। আমরা যদি একটু ভিজুয়ালি দেখাতে চাই যে আসলে পর্তুগালের ডিফেন্স কতটা দুর্বল ছিল, সেই জায়গাটাতে আমরা দেখাবো। আপনি যদি এই ছবিটা যদি আমরা খেয়াল করি যে আক্রমণে উঠছে, এটা আসলে রোনালদোর একটা ছবি। আমরা যদি একটু দেখাই, পর্তুগাল এই জায়গায় আক্রমণে উঠছিল, রোনালদো দেখুন মিডফিল্ড থেকে পাস আসছিল, রোনালদো কতটা পিছিয়ে আছে। আমরা পরের ছবিটাতে যদি একটু যেতে যাই, রোনালদোর পারফরমেন্সটা আরেকটু, সেই জায়গায় দেখেন ব্রুনো ফার্নান্দেস বল যার পায়ে আছে, তার সামনে ক্রিশ্চিয়ানো রোনালদো দাঁড়িয়ে আছে। এই জায়গায় ক্রিশ্চিয়ানো রোনালদো দাঁড়িয়ে না থেকে যদি আমি একটু সামনে গিয়ে দেখাতে পারি, তিনি যদি এই দিকে রানটা মেক করতেন, সেই ক্ষেত্রে তাদের ডিফেন্সে যে স্পেসটা তৈরি হয়েছে সেই জায়গাটাই কিন্তু তারা অকুপাই হয়ে যেত। পরের ছবিটা আমরা যদি একটু দেখি, সেক্ষেত্রে আরেকটু পরিষ্কার হয়ে যাবে। রোনালদো যেহেতু তার জায়গা থেকে সরেনি, ব্রুনো ফার্নান্দেস সেই জায়গা থেকে শট নিয়েছেন, এবং আপনি দেখুন ডিফেন্সে তা আধিক্য। রোনালদো সহ পর্তুগালের 3 জন ফুটবলার এক সাইডে দাঁড়িয়ে আছে, মাঝখানে একজন জাও নেভেস দাঁড়িয়ে আছে, এবং জাও নেভেসের অ্যাগেনস্টে 4 জন ফুটবলার তাকে ঘিরে রেখেছে। তো রোনালদো যদি মাঝখানে একটা রান নিত, সেক্ষেত্রে আক্রমণটা কিন্তু সফল হওয়ার সম্ভাবনাটা তৈরি হয়ে যেত, কিংবা স্পেস বেড়ে যেত জাও নেভেসের জন্য। সেই কথাটাই বলছিলাম আমরা। এখন আমরা পর্তুগালের ডিফেন্স নিয়ে একটু দেখাতে চাই যে রোনালদোর ব্যর্থতার বিষয়টা তো জানলাম, যেটা কথা বলছিলাম যে পর্তুগালের ডিফেন্ডারদেরও কিন্তু ব্যর্থতা আছে। সেই ছবিগুলো যদি আমরা একটু দেখাই, পর্তুগাল মোটেও ভালো ডিফেন্স করতে পারেনি পুরো ম্যাচ জুড়ে। আমি যদি বলি, এই শটটি গোল হয়নি, ম্যাচের 11তম মিনিটের সময় ছিল। আপনি দেখেন যে পর্তুগালের
চারজন ডিফেন্ডার একজন ফুটবলারকে মার্কিং করছেন এবং যেই ফুটবলারটা শট নিচ্ছেন তাকেও তিনজন ট্র্যাক করছেন, কিন্তু তারপরেও এই শটটা তারা ব্লক করতে পারেনি। সামনের দুই ডিফেন্ডারও ব্লক করতে পারেনি, যে চারজন তার সামনে দাঁড়িয়ে আছে তারাও ব্লক করতে পারেনি। অল্পের জন্য এই বলটা কিন্তু মিস হয়ে গেছে। আমরা পরের ছবিটা যদি দেখি সেখানে আরও একটু পরিষ্কার হবে। এইটা আরেকটা আক্রমণ, এইটা যেটা গোল হতে পারতো আমি আলোচনায় বলছিলাম। আপনি দেখেন যে ডি বক্সের ভিতরে কঙ্গোর দুজন ফুটবলার এক সাইডে দাঁড়িয়ে আছে এবং যিনি বল যার পায় তিনি সহ তিনজন। তার বিপরীতে পর্তুগালের ডিফেন্ডার 1 2 3 4 5 জন। কিন্তু আপনি দেখেন যে এইখানে দুই ফুটবলারের অ্যাগেনস্টে একজন ডিফেন্ডার দাঁড়িয়ে আছে পর্তুগালের, বাকি মাঝখানের চারজন কিন্তু আনমার্ক, তারা সেই হিসেবে কোনো কাজই করছে না। আমরা পরের ছবিটা যদি দেখি, পরের ছবিটাতে আরও পরিষ্কার ধারণা হয়। ওই ফুটবলারটা এই সাদা চুলো সবুজ জুতোর ফুটবলারটাকে পাস দিয়েছিল, তিনিও আনমার্ক, এই ফুটবলার আনমার্ক, তিনি বলটা মেরে দিয়েছেন কিন্তু গোল হয়নি। কিন্তু সেই জায়গায় তিনি যদি এই ফুটবলার 18 নম্বর জার্সিধারী ফুটবলারটিকে পাস দিতেন, আমার মনে হয় পর্তুগাল আরেকটি গোল খেয়ে ফেলতো। তো সব মিলিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর যেমন ব্যর্থতা ছিল, সেই সাথে পর্তুগালের ডিফেন্ডারদেরও প্রচণ্ড ব্যর্থতা ছিল, এটা অস্বীকার করার সুযোগ নেই। যেমনটা আমি শুরুতে বলেছিলাম, রুবেন দিয়াসের সার্ভিস তারা খুব ভালোভাবে মিস করেছে। আমার মনে হয় রুবেন দিয়াস ফিরলে কিছুটা ডিসিপ্লিন আসবে পর্তুগালের রক্ষণভাগে। একদমই তাই, তারা আসলে গোছানো ম্যাচটা হয়তো খেলতে পারেনি। ম্যাচ গোছানোর কথা থেকে আসলে কোচের বিষয়টাও উঠে আসে যে এই ম্যাচে কোচের ট্যাকটিক্স বা পরিকল্পনাটা কি ছিল। তিনি কি ডিআর কঙ্গোকে টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিয়েছিলেন? আবার অনেকেই বলছেন বেলজিয়ামের পর তিনি নাকি পর্তুগালকেও নিচের দিকে নিয়ে যাচ্ছেন। পর্তুগালের বিশ্বকাপ শুরুর আগেই কিন্তু গুঞ্জনটা উঠেছে যে পর্তুগাল যদি এই বিশ্বকাপে ভালো করতে না পারে রবার্তো মার্টিনেজের চাকরি চলে যাবে। এটা এই গুঞ্জনটা মনে হয় সত্যি হতে যাচ্ছে এবং প্রথম ম্যাচে তার যে পারফরমেন্স তাতে কিন্তু হতাশাজনক। আমরা যদি একটু দেখাই তার পারফরমেন্স অ্যানালাইসিসটা, তিনি কোথায় ভুল করলেন। একটা দর্শক একটা বিষয় আপনাদের মনে করিয়ে দিতে চাই, ব্রাজিল ম্যাচে ব্রাজিল যখন মরক্কোর সঙ্গে প্রথম গোলটা খেয়ে ফেললো, তখন কার্লো আঞ্চলিতে কিন্তু যে প্রথম ডিহাইড্রেশন ব্রেক ছিল 22 মিনিটে, তখনই তিনি ট্যাকটিক্স পরিবর্তন করে ফেলেন। কিংবা আমরা যদি ফ্রান্সের কথাটা দেখি, গতকালকে সেনেগাল যখন ফ্রান্সকে প্রথমার্ধে রুখে দিয়েছিল, তখনই কিন্তু দিদিয়ের দেশমস ট্যাকটিক্সে পরিবর্তন নিয়ে আসেন এবং দ্বিতীয়ার্ধে তারা প্রচণ্ড আক্রমণ করেন। কিন্তু পর্তুগাল কোনো কৌশলে ট্যাকটিক্সে পরিবর্তন আনেনি। তারা শুরু করেছিল 4-2-3-1 ফরমেশনে। 4-2-3-1 ফরমেশনে যখন তারা আক্রমণে গিয়েছিল, সেই সময়টাতে কিন্তু কঙ্গো একেবারে লো ব্লক করছিল। লো ব্লকের ক্ষেত্রে পর্তুগালের এই 3-2-1 ফরমেশনটা মোটেও কার্যকর হচ্ছিল না। এক্সপার্টরা যেটা ম্যাচ শেষে বলেছিলেন, এই সময় যদি তিনি উইং নির্ভর আক্রমণ করতেন, তাদের বেশ কিছু উইঙ্গারে ভালো খেলে এরকম ফুটবলার তাদের ছিল, এই জায়গায় যদি তিনি ফরমেশনটা 4-4-2 নিয়ে যেতেন, সেক্ষেত্রে হয়তো আরেকটু সফল হতো, তারা উইং নির্ভর আক্রমণ হতো। এবং রোনালদোকে বদলি না করানোর অনেক সমালোচনা হচ্ছে, তিনি কি রোনালদোর কাছে জিম্মি হয়ে গেছেন কিনা। রোনালদো এতটা খারাপ পারফরমেন্স করেছেন, তাকে কেন কোচ পাল্টাননি, কেন তার জায়গায় আসলে ইনফর্ম জাও ফেলিক্স ডি বক্সে তিনি বেঞ্চে বসেছিলেন। জাও ফেলিক্স পর্তুগালের হয়ে গত এক বছরে সবচেয়ে বেশি গোল করেছেন, খুব ভালো টাচে আছেন। রোনালদোর ক্লাব সতীর্থ, তিনি আল নাসেরে তার সঙ্গে খেলেন। ফেলিক্সকে কেন নামানো হয়নি রোনালদোর পরিবর্তে, সেটা নিয়েও কিন্তু সমালোচনা হচ্ছে। অর্থাৎ ব্যর্থতার দায় কিন্তু মার্টিনেজ এড়াতে পারছেন না। রোনালদোর পাশাপাশি ব্যর্থতার এই দায়টা কোচকেও নিতে হবে। একটু যদি ইংল্যান্ডের ম্যাচের কথা বলতে চাই, ইংল্যান্ডের ম্যাচ হয়েছে, ক্রোয়েশিয়াকে তারা হারিয়েছে 4-2 গোলে। আমরা কি বলতে পারি যে 2008 এবং 18 সালের প্রতিশোধই নিয়েছে ইংল্যান্ড? কিন্তু হাসান, ফেভারিট হিসেবে মাঠে নামার পরও কেন হারলো ক্রোয়েশিয়া, আপনার কি মনে হয়? এই ম্যাচে ইংল্যান্ডই ফেভারিট ছিল, ক্রোয়েশিয়া কখনোই এই ম্যাচে ফেভারিট ছিল না। যদিও অতীত পরিসংখ্যানে তারা জিতেছিল, কিন্তু ক্রোয়েশিয়ার এই দলটা কিন্তু আগের সেই ক্রোয়েশিয়ার দলের মতো নেই। যদিও পেন অন পেপারে লুকা মডরিচ আছেন, কিন্তু লুকা মডরিচের অনেক বয়স হয়ে গেছে, তিনি ক্যারিয়ারের একদম পরন্ত বেলায় আছেন এবং এই ম্যাচে তার পারফরমেন্স দেখে সেটা বোঝা গেছে যে মডরিচের সেই দ্বার হারিয়ে গেছে। আমরা যদি একটু দেখাতে চাই যে আসলে কেমন পারফরমেন্স ছিল, একটু তথ্য দিয়ে দেখাতে চাই। আমরা যদি বল পজিশন দেখি, বল পজিশনে কিন্তু দুই দলের খুব কাছাকাছি ছিল, 52 এবং 48%, কিন্তু বল পজিশন দেখে বিভ্রান্ত হবার সুযোগ নেই। কিন্তু সেই জায়গায় টোটাল শট ইংল্যান্ড নিয়েছে 22টি এবং ক্রোয়েশিয়ার শট নিয়েছে 10টি। এই শটস দেখেই কিন্তু বোঝা যায় যে আসলে দুই দলের আক্রমণের সুযোগ তৈরির ক্ষেত্রে ইংল্যান্ড কতটা এগিয়েছিল। অ্যাকুরেট পাস ইংল্যান্ড দিয়েছে 406টি, ক্রোয়েশিয়া দিয়েছে 381টি এবং ডুয়েলসের ক্ষেত্রে অবশ্য ক্রোয়েশিয়া একটু এগিয়েছিল। তবে সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে
ইংল্যান্ডের যে ক্যাপ্টেন আছে হ্যারি কেন, তিনি ব্যবধানটা গড়ে দিয়েছেন। আমরা একটু হ্যারি কেনের পারফরমেন্সটা বিশ্লেষণ করে দেখাতে চাই। দর্শক, আমরা দেখাবো কিছু তথ্য হ্যারি কেন কেমন পারফরমেন্স করলেন। তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, কিন্তু সেটা আগেই বলে দেই। দুই দলের মধ্যেই তিনি সেরা খেলোয়াড় ছিলেন। তিনি 2টি গোল করেছেন, 2টি যদিও পেনাল্টি থেকে, কিন্তু তিনি টোটাল শট নিয়েছেন 8টি, অন টার্গেট শট ছিল এর মধ্যে 3টি, টোটাল পাস নিয়েছেন 21টি, তার মধ্যে সফল পাস দিয়েছেন 14টি। তার পুরো ম্যাচের রেটিং ছিল 8.3। তিনি ম্যাচ সেরা হয়েছেন, যেটা আমি শুরুতেই বলেছি। তবে এমনটা মনে করার সুযোগ নেই যে 2টি গোলই তো তিনি পেনাল্টিতে করেছেন, তাহলে তিনি কেন ম্যাচ সেরা হলেন। সেই জায়গাটাই তো ব্যবধান আছে। তিনি ইংল্যান্ডের ক্যাপ্টেন, তিনি প্রায়ই ট্র্যাক ব্যাক করেছেন, তিনি মাঝ মাঠে এসে ডিফেন্স করেছেন এবং তাকে একাধিকবার দেখা গেছে যে তিনি আসলে ইংল্যান্ডের ডিফেন্সে ডি বক্সের ভিতরে এসেও বল ডিফেন্ড করছেন। তো সব কিছু মিলিয়ে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। সেই সাথে কিন্তু জুড বেলিংহাম খুব ভালো পারফরমেন্স করেছেন। তো জুড বেলিংহামের পারফরমেন্সটাও মেনশন করার মতো দরকার ছিল, তিনি একটি গোলও করেছেন। হাসিনুর, আপনার সাথে আরও অনেক বিষয়ে আলোচনা রয়েছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আর এই পর্যায়ে রোড টু নিউ ইয়র্কে সময় হলো একটা বিরতির, সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন রোড টু নিউ ইয়র্ক। ইনজুরি কাটিয়ে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন নেইমার জুনিয়র। মঙ্গলবার নিউ ইয়র্কের বাইরে দলের বেস ক্যাম্পে বল পায়ে দেখা যায় দলের সবচেয়ে বড় তারকাকে। তাকে গার্ড অফ অনার দেন ব্রাজিল সতীর্থরা। তবে সেলেসাও ভক্তদের জন্য এখনই কোনো সুখবর আসছে না, কারণ ম্যাচের জন্য ফিট হতে এখনও বেশ দূরে রয়েছেন তিনি। দলে ফিরলেও পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দেননি নেইমার। ফিটনেস ফিরে পেতে হালকা রানিং এবং ফিটনেস ট্রেনিংয়ের মাঝেই সীমাবদ্ধ ছিলেন তিনি। ম্যাচের জন্য সবুজ সংকেত পাননি মেডিকেল টিমের কাছ থেকে, তাই হাইতি ম্যাচে নেইমারকে নিয়ে বাড়তি কোনো ঝুঁকি নিতে চান না কোচ কার্লো আনচেলোত্তি। এই পর্যায়ে আবারও আমরা যুক্ত হচ্ছে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট এবং আমার সহকর্মী হাসিনুর রহমানের কাছে যেতে চাই। হাসিনুর, অবশেষে দলের সাথে তো অনুশীলনে ফিরেছেন নেইমার, এটা নিশ্চয়ই ব্রাজিল ফ্যানদের জন্য একটা সুখবর, কারণ গণমাধ্যমে বলা হচ্ছিল গ্রুপ পর্বের সবকটি ম্যাচে মিস করতে যাচ্ছেন তিনি। দর্শকদের জন্য যেমন সুখবর, ব্রাজিল টিমের জন্য কতটা স্বস্তি সেটা কিন্তু অনুশীলনে তাকে যেভাবে বরণ করে নেওয়া হয়েছে, এটা গার্ড অফ অনার আসলে বলা ঠিক হয় না, এটা আসলে স্পেশাল একটা ট্রিটমেন্ট দেওয়া হয়। তো সেটা দেখেই বোঝা যায় যে নেইমার দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফিনিশিংয়ে যেভাবে ভুগছে ব্রাজিল। মোটামুটি নেইমারের ইনজুরি নিয়ে সব তথ্য দর্শকদের দেওয়া হয়ে গেছে। তারপর আমি স্পেসিফিক আরও দু একটি তথ্য দর্শকদের দিতে চাই। আমার কাছে কিছু তথ্য আছে, আমরা যদি একটু দেখাই, দেখানোর পরে দর্শক আপনাদের আরও বিস্তারিত জানাবো। নেইমারের যে ইনজুরি আসলে সেটা মূলত তার ডান পায়ের কাপ মাসেলের ইনজুরি। আমাদের ডান পাশের হাঁটুর পেছনে যে মাসেলটা থাকে, সেই জায়গায় যে মাসেলটা, সেটাকেই কাপ মাসেল বলা হয়। তিনি 2 সেশন অনুশীলন করেছেন। আসলে যেই ভিডিও ফুটেজ নেওয়ার যে সুযোগটা থাকে, সেটা কিন্তু প্রথম 20 মিনিট নেওয়ার থাকে, তো সেখানে আসলে দেখা যায়নি দ্বিতীয় সেশনে তিনি কী করেছেন। তবে ব্রাজিলের যে গণমাধ্যমগুলো আছে তারা বলছেন যে তিনি দৌড়েছেন, ড্রিবল করেছেন এবং এয়ার ট্রিকের কাজ করেছেন। এয়ার ট্রিক বলতে সেখানে হেডার নিয়ে কাজ করেছেন। তার যেহেতু পায়ের ইনজুরি, কিন্তু হেড করতে তো অসুবিধা নেই, সেই জায়গাগুলো নিয়ে তিনি কাজ করেছেন। গ্রুপ ট্রেনিং তিনি শুরু করতে হয়তো পারতেন, কিন্তু তাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায়নি ব্রাজিলের মেডিকেল টিম। তাকে গ্রুপ ট্রেনিংয়ে অন্তর্ভুক্ত করার আগে আরও 2টি অন্তত টেস্ট করা হবে, সেটা বলছে ব্রাজিলের গণমাধ্যম। হাইতির বিপক্ষে ম্যাচে যদি তিনি এই আরও 1-2 দিন তো সময় আছে, পরশু দিন হাইতির বিপক্ষে ম্যাচ, আজকে এবং গতকালকে ট্রেনিং সেশনে তিনি যদি আরেকটু ডেভেলপ করতে পারেন, সেক্ষেত্রে বলা হচ্ছে তিনি সাবস্টিটিউট হিসেবে হয়তো 10 মিনিট বা 15 মিনিট সর্বোচ্চ তিনি গেম টাইম পেতে পারেন, তাকে সেই ম্যাচের আমেজটার সঙ্গে আরেকটু অভ্যস্ত হওয়ার জন্য। তবে সেই সম্ভাবনা বা কোনো ঝুঁকি নেবে না সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট। এবং স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা নিয়েই ব্রাজিলের যে মেডিকেল টিম আছে, তাদের মূলত টার্গেট যে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই আসলে তারা নেইমারকে ফেরাতে চায়, এবং সেই লক্ষ্যেই কিন্তু কাজ করছে ব্রাজিলের মেডিকেল টিম। এবং সব কিছু মিলিয়ে আমাদের কাছে আরও কিছু তথ্য আছে যে 4-2-3-1 ফরমেশনে খেলেছিল মরক্কোর বিপক্ষে ব্রাজিল, সেই ফরমেশনটা থেকে তারা বেরিয়ে আসতে পারে। ফরমেশনটা 4-1-4-1 হতে পারে, কিংবা 4-4-2 হতে পারে। তো যাই হোক, আমরা হয়তো আরেকটা ট্রেনিং সেশন আছে, এর পরবর্তীতে এই বিষয়গুলো দর্শকদের জানাবো, ব্রাজিল কোন কৌশলে আসলে হাইতির বিপক্ষে খেলতে নামবে। প্রেয়ার্স থাকবে যে নেইমার খুব শীঘ্রই যেন অনুশীলনে পুরোপুরি ফিরতে পারেন দলের সাথে, এবং হাইতির ম্যাচে তাকে দেখা যাবে, এটাই তো আসলে প্রত্যাশা থাকবে। হাসিনুর, আজ রাতে এবং কাল সকাল পর্যন্ত কোন দলের খেলা রয়েছে আর কাদের আপনি ফেভারিট মানছেন?
আজকেও 4টি খেলা আছে, আজকে রাত এবং কাল সকাল পর্যন্ত। সেই খেলাগুলো আমরা একটু দেখিয়ে দর্শকদের আমি জানার চেষ্টা করবো আমার প্রেডিকশন। আজকে মোটামুটি আমরা যেগুলো প্রেডিকশন করেছিলাম আজকের খেলা নিয়ে, সেগুলো মোটামুটি সবই ঠিক হয়েছে। চেক রিপাবলিক এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ আছে। দক্ষিণ আফ্রিকার বাফানার যে ছন্দ, যেটা প্রথম ম্যাচে তারা দেখাতে পারেনি মেক্সিকোর বিপক্ষে, তারা যদি দেখাতে পারে সেটি রাত 10টায় আজকে যে ম্যাচটা আছে তারা চেক রিপাবলিকের সঙ্গে লড়াই করতে পারে আমার ধারণা। এবং তবে আমি যদি পেন অন পেপার এবং সাম্প্রতিক পারফরমেন্স দেখি, সেক্ষেত্রে আমি চেক রিপাবলিককে কিছুটা এগিয়ে রাখবো। তবে আমার মনে হয় ম্যাচটি ড্র বা দক্ষিণ আফ্রিকাও জিততে পারে, তবে চেক রিপাবলিকের সম্ভাবনা বেশি। সুইজারল্যান্ড এবং বসনিয়ার ম্যাচ রাত 1টায়। এই ম্যাচে অবশ্যই আমি সুইজারল্যান্ডকে এগিয়ে রাখবো। সুইজারল্যান্ড অনেক ভালো টিম এবং গত ম্যাচটাতে যদিও তারা নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশিত পারফরমেন্সটা দেখাতে পারেনি, কিন্তু তারা যদি তাদের সেরা ছন্দটা দেখাতে পারে জাকার নেতৃত্বে, আমার মনে হয় গ্রানিট জাকা তাদের মিডফিল্ডে ডমিনেট করবে। তো সুইজারল্যান্ডের জয় পাওয়া উচিত বসনিয়ার বিপক্ষে, অন্তত 1 গোলের ব্যবধানে তো জেতা উচিতই। কানাডা এবং কাতারের বিপক্ষে ম্যাচ, কাতার প্রথম ম্যাচে দারুণ ফাইট করেছে, কিন্তু সেই জায়গা থেকে যেহেতু কানাডা হোস্ট এবং কানাডার ক্যাপ্টেন আলফোনসো ডেভিস গতকালকের তাদের প্রথম ম্যাচে খেলতে পারেনি, এই ম্যাচে তিনি খেলার কথা, তিনি থাকলে আমি কানাডাকে কিছুটা এগিয়ে রাখবো। তবে কাতার কিন্তু প্রথম ম্যাচে দারুণ পারফরমেন্স করেছে। মেক্সিকো দক্ষিণ কোরিয়ান ম্যাচে আসলে ফেভারিট বলার সুযোগ খুবই কম, দুই দলের শক্তিমত্তা এবং ফর্ম খুবই ভালো। তবে যেহেতু হোস্ট দেশ মেক্সিকো এবং প্রথম ম্যাচে তারা সেই হোস্ট ঘরের মাঠের দর্শক সমর্থনটা কাজে লেগেছে, সেই দিক থেকে বিবেচনায় মেক্সিকোকে কিছুটা এগিয়ে রাখতে হবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আবারও একই সময়ে, একই শোতে, একই সেটে আপনার সাথে কথা হবে আগামীকাল। অনেক ধন্যবাদ। এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ব্রাজিল অথবা লিওনেল মেসির আর্জেন্টিনা, এমন সম্ভাবনা জোরালো করছে অতীত পরিসংখ্যান। কারণ উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এর আগের 3 আসরেই শিরোপা ভাগাভাগি করেছে ল্যাটিনের এই 2 দেশ। প্রতিবারই শূন্য হাতে ফিরতে হয়েছে ইউরোপের দেশগুলোকে। এমনকি দক্ষিণ আমেরিকায় হওয়া 5 বিশ্বকাপের 4টিতেই চ্যাম্পিয়ন হয়েছে ল্যাটিনের 3 দেশ। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন আমাদের আরেক সহকর্মী মুশরিফ তারেক। ভিন্ন অভিজ্ঞতায় বিশ্বকাপ মিশন শুরু করেছে লাতিনের 2 পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। মেসির উড়ন্ত সূচনার বিপরীতে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে নেইমারের ব্রাজিলকে। হেক্সা মিশনের শুরুতে হোঁচট খেলেও শিরোপার জোরালো দাবিদার সেলেসাওরা। একই রেসে আছে স্কালোনির শিষ্যরাও, বিশেষ করে বিশ্বকাপ যখন হচ্ছে উত্তর আমেরিকায়। এর আগে এই মহাদেশে অনুষ্ঠিত 3 আসরের ট্রফি যায়নি ইউরোপে। ব্রাজিলের 2 বারের বিপরীতে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে 1 বার। শুরুটা 1970 বিশ্বকাপে মেক্সিকো আসর দিয়ে। সেবার পেলের ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে আজীবনের জন্য ঘরে তুলে জুলেরিমের ট্রফি। এরপর 1986 আসরে আবারও আয়োজক মেক্সিকো। পশ্চিম জার্মানিকে হারিয়ে এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। হ্যান্ড অফ গড ও গোল অফ দ্য সেঞ্চুরি ম্যারাডোনাকে দেয় অমরত্ব। 8 বছরের মাথায় আবারও বিশ্বকাপ বসে উত্তর আমেরিকায়। যুক্তরাষ্ট্রের সেই আসরে রবার্তো ব্যাজিওর ইতালিকে কাঁদিয়ে নিজেদের 4র্থ বিশ্বকাপ জেতে ব্রাজিল এবং আর্জেন্টিনা তারা শিরোপার দাবিদার। এবং শুধুমাত্র উত্তর আমেরিকা নয়, দক্ষিণ আমেরিকার হিসেবেও কিন্তু এই লাতিন দেশগুলোই এগিয়ে। 5 বার দক্ষিণ আমেরিকায় বিশ্বকাপ হয়েছে, তার 1 বার মাত্র ইউরোপে ট্রফি গেছে, সেটিও আপনাদের একেবারেই স্মৃতিটা টাটকা। 7 আপের সেই বিশ্বকাপ 2014 সালে ব্রাজিলের মাটিতে যে বিশ্বকাপ হয়েছিল, সেবার আর্জেন্টিনা, লিওনেল মেসির আর্জেন্টিনা কিন্তু হেরে গিয়েছিল জার্মানির কাছে। এবং এই একটা মাত্র ট্রফি, মানে উত্তর আমেরিকা 3 বিশ্বকাপ এবং দক্ষিণ আমেরিকা 5 বিশ্বকাপ, এই 8 বিশ্বকাপের মাত্র একটি গেছে ইউরোপে, আর বাকি 7টি কিন্তু লাতিনে। এবার 4র্থ বিশ্বকাপ হচ্ছে উত্তর আমেরিকায়। সেই হিসেব বা পরিসংখ্যান বলছে কিন্তু ট্রফিটা যাবে লাতিনে। সেটা এখন ব্রাজিলের ঘরে যায় নাকি আর্জেন্টিনার ঘরে, সেটি দেখার অপেক্ষা। দক্ষিণ আমেরিকায় হওয়া এখন পর্যন্ত 5 বিশ্বকাপের 2টি ঘরে তুলেছে উরুগুয়ে, আর একটি করে শিরোপা জিতেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। লাতিনে বিশ্বকাপ জেতা ইউরোপের একমাত্র দেশ জার্মানি। ফুটবল এক্সপার্টদের প্রেডিকশনে অবশ্য ধোপে টিকছে না এই পরিসংখ্যান। প্রায় সব ভবিষ্যৎবাণীতেই ঘুরে ফিরে আসছে ইউরোপের কোনো না কোনো দেশের নাম। মুশরিফ তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। আর এই ছিল রোড টু নিউ ইয়র্কে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।